হরমুজ প্রণালীতে এখন রণসজ্জা। মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের, নাকচ করল যুক্তরাষ্ট্র। এপ্রিলের ক্ষত না শুকাতেই যুক্তরাষ্ট্রে ফের টর্নেডো আতঙ্ক, ঝুঁকিতে কোটি কোটি মানুষ। ম্যানহাটনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, ৩ জনের মৃত্যু, গৃহহীন শতাধিক। ওকলাহোমার উৎসবে বন্দুক হামলা, আর্কাডিয়া লেকে গুলিবর্ষণে অন্তত 12 জন আহত। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী এখন যুদ্ধের দ্বার প্রান্তে। ইরান দাবি করেছে তারা একটি মার্কিন নৌযান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও ওয়াশিংটন এই দাবি নাকচ করেছে, তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এখন এক নতুন মাত্রায় নিয়ে গেছে। ইরানি সংবাদ মাধ্যম জানায়, নির্দেশ অমান্য করায় একটি মার্কিন জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এর বিপরীতে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা করা প্রজেক্ট ফ্রিডমের মাধ্যমে জোরপূর্বক এই জলপথ উন্মুক্ত রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানি বন্দরগুলোতে কঠোর অবরোধ বজায় রাখছে। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো বিদেশি সামরিক শক্তি এই এলাকায় প্রবেশ করলে তাদের সরাসরি লক্ষ্যবস্তু বানানো হবে। বর্তমানে প্রায় 2000 বাণিজ্যিক জাহাজ এবং 20,000 নাবিক এই সংঘাতের মাঝে আটকা পড়ে আছেন। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আবারও শক্তিশালী ঝড় ও টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে। ওকলাহোমা থেকে ওহাইও পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টি ও বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এপ্রিলের ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই নতুন এই প্রাকৃতিক দুর্যোগের মুখে কোটি কোটি মানুষ। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। মে মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল জুড়ে আবারও শক্তিশালী ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। এপ্রিল মাসের ভয়াবহ দুর্যোগের রেশ কাটতে না কাটতেই মে মাসের প্রথম সপ্তাহে ওকলাহোমা, মিজৌরি, ইলিয়ান এবং ওহাইও সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো, তীব্র বাতাস এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মে মাসের প্রথম কয়েকদিনেই কোটি কোটি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মুখে রয়েছেন। গত এপ্রিল মাসেই যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে 260টিরও বেশি টর্নেডো আঘাত এনেছে। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। মে মাসের শুরুতে আসা এই নতুন ঝড়টি সেই একই এলাকাগুলোতে আবারও আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মিজৌরি এবং আইওয়ার কিছু অংশে 5 মাত্রার মধ্যে 1 মাত্রার সতর্কতা থাকলেও মঙ্গলবার ও বুধবারের দিকে ওকলাহোমা ও আরকানসাস অঞ্চলে ঝড়ের তীব্রতা 2 মাত্রায় পৌঁছাতে পারে। ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ফলে ওহাইও এবং টেনেসি ভ্যালিতে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। কোনো কোনো স্থানে 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া গল্ফ বলের আকৃতির শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ফসলের মাঠ ও যানবাহনের ব্যাপক ক্ষতি করতে পারে। ফক্স ফোরকাস্ট সেন্টার জানিয়েছে এই ঝড়টি কয়েকদিন ধরে চলতে পারে। নিম্নচাপের প্রভাবে বাতাসের গতিবেগ ঘন্টায় 50 মাইল পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে। মে মাসের এই উত্তাল শুরু যুক্তরাষ্ট্রের আবহাওয়া পরিস্থিতির ওপর গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে সোমবার ভোরে একটি 6তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইনউডের ডাইকম্যান স্ট্রিটের ওই ভবনে লাগা আগুনে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত 14 জন। রাত 12:30টার দিকে আগুন লাগার পর প্রায় 200 জন অগ্নি নির্বাপক কর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তেই ছাদে পৌঁছে যায়। ভবনে মাত্র একটি সিঁড়ি থাকায় বাসিন্দারা আটকা পড়েন এবং অনেকে জীবন বাঁচাতেই জানালার বাইরে ফায়ার এসকেপ দিয়ে নামার চেষ্টা করেন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 100 জন মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছেন। আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি এবং এ নিয়ে তদন্ত চলছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সাজানো সব ঘর বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্রুকলিনের উইকফ হাইটস মেডিকেল সেন্টারের সামনে গত শনিবার রাতে আইস কর্মকর্তাদের সাথে বিক্ষোভকারীদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। জনৈক নাইজেরীয় নাগরিককে আটক করাকে কেন্দ্র করে প্রায় 200 বিক্ষোভকারী হাসপাতালটি ঘিরে ফেলে এবং সরকারি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 9 জনকে গ্রেফতার করে। এই উত্তপ্ত ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে
তুমুল বিতর্ক। ব্রুকলিনের একটি হাসপাতালের সামনে আইস বিরোধী বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী এই নাইজেরীয় নাগরিককে আটক করাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্ত ব্যক্তির নাম চিরোজি উইলসন ওকেকে। তিনি 2023 সালের আগস্টে ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন এবং 2024 সালের ফেব্রুয়ারিতে তার ভিসার মেয়াদ শেষ হলেও তিনি দেশ ত্যাগ করেননি। তার বিরুদ্ধে আগে থেকে হামলা এবং মাদক রাখার অভিযোগ ছিল। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তারা যখন তাকে গ্রেফতার করতে চান তখন তিনি কর্মকর্তাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং শারীরিক সংঘর্ষে লিপ্ত হন। গ্রেফতারের পর ওকেকে অসুস্থতার দাবি করলে তাকে ব্রুকলিনের উইকফ হাইটস মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে তার অবস্থানের খবর ছড়িয়ে পড়লে প্রায় 200 জন বিক্ষোভকারী হাসপাতালটি ঘিরে ফেলে। তারা আইস কর্মকর্তাদের গাড়ি আটকানোর চেষ্টা করে এবং হাসপাতালের প্রস্থান পথগুলো অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউ ইয়র্ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীরা ফেডারেল কর্মকর্তাদের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর করেছে বলে ডিএইচএস অভিযোগ করেছে। এই ঘটনায় মোট 9 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে অনেকে উইসকনসিন এবং নিউ হ্যাম্পশায়ার থেকে আসা বহিরাগত ছিলেন। অবশেষে পুলিশ ও আইস কর্মকর্তারা ওকেকে হাসপাতাল থেকে সরিয়ে নিতে সক্ষম হন এবং জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। এই ঘটনাটি নিউ ইয়র্কে অবৈধ অভিবাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রুডি জুলিয়ানি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 81 বছর বয়সী এই নেতার বর্তমান অবস্থা সংকটাপন্ন কিন্তু স্থিতিশীল বলে জানিয়েছে তার মুখপাত্র। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলায় বলিষ্ঠ নেতৃত্বের জন্য জুলিয়ানি আমেরিকার মেয়র হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত হন। তবে সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পের আইনজীবী হিসেবে 2020 সালের নির্বাচনের ফলাফল পাল্টানোর আইনি লড়াইয়ে জড়িয়ে তিনি ব্যাপক বিতর্কের মুখে পড়েন। বর্তমানে একাধিক অপরাধমূলক মামলা ও মানহানির দায়ে তাকে কঠিন আইনি চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তাকে নিউ ইয়র্কের ইতিহাসের সেরা মেয়র অভিহিত করে তার প্রতি সমবেদনা জানিয়েছেন। আইনি লড়াই আর বার্ধক্যজনিত শারীরিক সমস্যার মাঝে জুলিয়ানির এই অসুস্থতা তার অনুসারীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির লেক আর্কাডিয়া এলাকায় একটি তরুণদের উৎসবে ভয়াবহ শুটিংয়ের ঘটনা ঘটেছে। রবিবার রাত 9টার দিকে সানডে ফান্ডে নামক একটি পার্টিতে কয়েকশো তরুণ-তরুণী যখন উৎসবে মেতেছিলেন, ঠিক তখনই অতর্কিত গুলিবর্ষণে অন্তত 12 জন আহত হয়েছেন। একাধিক 911 কল পেয়ে এডমন্ড পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো এলাকা ঘিরে ফেলে। পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে 9 জনকে ইন্টিগ্রিস হেলথ ব্যাপটিস্ট মেডিকেল সেন্টার এবং 3 জনকে ইন্টিগ্রিস হেলথ এডমন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেকেই ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে পৌঁছেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সন্দেহভাজনদের খুঁজে বের করতে বিভিন্ন হাসপাতালে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাথে কথা বলছে গোয়েন্দারা। পুলিশ আশ্বাস দিয়েছে বর্তমানে জনসাধারণের জন্য কোনো বড় হুমকি নেই। এক মুহূর্তের গুলিবর্ষণ কীভাবে একটি উৎসবের রাতকে আতঙ্কে রূপ দিল তা নিয়ে স্তম্ভিত পুরো শহর। নিউ ইয়র্কের বার্ষিক সাইকেল ট্যুরকে কেন্দ্র করে ব্রুকলিনে নজিরবিহীন যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাফিক জ্যামে আটকে পড়ে ক্ষুব্ধ চালকদের হাইওয়েতে উল্টো পথে গাড়ি চালানোর ভিডিও এখন ভাইরাল। একদিকে মেয়রের অংশগ্রহণ, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তি। সব মিলিয়ে দিনভর উত্তপ্ত ছিল নিউ ইয়র্কের রাজপথ। বিপরীত দিক থেকে ধেয়ে আসছে গাড়ি, হাইওয়েতে মুখোমুখি দুটি যান। কোনো সিনেমার দৃশ্য নয়, বরং নিউ ইয়র্কের ব্রুকলিন কুইন্স এক্সপ্রেসওয়েতে দেখা গেল এমনই এক ভয়াবহ এবং বিপজ্জনক দৃশ্য। বার্ষিক 5 বড় বাইক ট্যুরকে কেন্দ্র করে সৃষ্ট যানজট এড়াতে মরিয়া চালকরা বেছে নিলেন উল্টো পথে গাড়ি চালানোর মতো ঝুঁকিপূর্ণ পথ।
রবিবার সকালে উইলিয়ামসবার্গ নিউজের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় হাইওয়ের ওয়াইড এভিনিউ এক্সিটের কাছে শত শত গাড়ি আটকা পড়েছে। ঘন্টার পর ঘন্টা জ্যামে অতিষ্ঠ হয়ে বেশ কিছু চালক হঠাৎ করেই গাড়ি ঘুরিয়ে হাইওয়ের বিরুদ্ধ স্রোতে চলতে শুরু করেন। ভিডিওতে দেখা যায় অনেক গাড়ি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল। 1977 সাল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী বাইক ট্যুরে এবার অংশ নিয়েছিলেন প্রায় 30,000 সাইক্লিস্ট, যার মধ্যে ছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। 40 মাইলের এই রাইডটি নিউ ইয়র্কের 5টি বড় জুড়েই বিস্তৃত ছিল। এই ইভেন্টের কারণে শহরের প্রধান প্রধান ব্রিজ এবং রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়, যা সাধারণ চালকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্টিভেন বুশ নামে একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, সাইকেল চালানোর জন্য তারা রাস্তা, হাইওয়ে, এমনকি ব্রিজও বন্ধ করে দিয়েছে। এই শহরের সমস্যাটা কি? অন্য একজন মন্তব্য করেছেন, নিউ ইয়র্ক সাইকেল চালানোর শহর নয়। তবে কেউ কেউ আবার এর পক্ষ নিয়ে বলেছেন, বছরে মাত্র একদিন কয়েক ঘন্টার জন্য এই অসুবিধা হয়, এটা নিয়ে এত হইচই করার কিছু নেই। একদিকে সাইক্লিস্টদের আনন্দ, অন্যদিকে চালকদের চরম ভোগান্তি। নিউ ইয়র্কের এই বার্ষিক আয়োজন আবারও তর্কের জন্ম দিয়েছে। নিরাপত্তা নাকি ঐতিহ্য, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? ফুড ডেলিভারি অ্যাপে খাবারের দাম নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমাতে যুক্তরাষ্ট্রে আসছে নতুন প্রাইস অ্যাক্ট। ডোর ড্যাশ বা উবার ইটসের মতো অ্যাপে এখন আর লুকানো চার্জ যোগ করা যাবে না। গ্রাহকের তথ্য ব্যবহার করে দাম বাড়ানোর কারসাজি রুখতে ড্যান গোল্ডম্যানের এই বিলটি গ্রাহকদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি ড্যান গোল্ডম্যান সম্প্রতি ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপগুলোর স্বচ্ছতা নিশ্চিতে একটি নতুন বিল উত্থাপন করেছেন, যার নাম দেওয়া হয়েছে প্রাইস অ্যাক্ট। এই বিলের মূল লক্ষ্য হল উবার ইটস, ডোরড্যাশ এবং গ্র্যাব হাব এর মতো জনপ্রিয় অ্যাপগুলোর মাধ্যমে খাবার অর্ডার করার সময় গ্রাহকদের যে লুকোনো চার্জ বা অতিরিক্ত ফিসের সম্মুখীন হতে হয় তা বন্ধ করা। ড্যান গোল্ডম্যানের মতে অনেক সময় গ্রাহকরা চেকআউটের সময় হঠাৎ করে দেখেন তাদের অর্ডারের দাম অনেক বেড়ে গেছে। এই বাড়তি দাম সাধারণত জাঙ্ক ফি বা নানা রকম গোপন সার্ভিস চার্জের কারণে হয়। নতুন এই আইন কার্যকর হলে ডেলিভারি অ্যাপগুলোকে অর্ডারের শুরুতেই সমস্ত ফি সহ মোট দাম স্পষ্টভাবে দেখাতে হবে। এর ফলে গ্রাহকরা সহজেই বিভিন্ন অ্যাপের মধ্যে দামের তুলনা করতে পারবেন। এই বিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সার্ভেইল্যান্স প্রাইসিং বা নজরদারি ভিত্তিক মূল্য নির্ধারণ বন্ধ করা। অনেক কোম্পানি গ্রাহকের ব্রাউজিং হিস্ট্রি, লোকেশন, আয়ের উৎস, এমনকি তারা কোন ধরনের স্মার্টফোন ব্যবহার করছেন তার উপর ভিত্তি করে এক একজনের জন্য এক এক রকম দাম নির্ধারণ করে। নতুন আইনে এই ধরনের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে দাম কমানো বা বাড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো কোম্পানি এই আইন অমান্য করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়া হয়েছে ফেডারেল ট্রেড কমিশনকে। এক গবেষণায় দেখা গেছে সশরীরে রেস্টুরেন্টে গিয়ে খাবার কেনার তুলনায় অ্যাপে অর্ডার করলে গ্রাহকদের প্রায় 80% বেশি খরচ করতে হয়। মূলত এই আকাশচুম্বী খরচ কমাতেই সেনেটর বেন রে লুজন এবং ড্যান গোল্ডম্যান এই বিলটি নিয়ে এসেছেন, যা বিশেষ করে বয়স্ক এবং নিম্ন আয়ের মানুষের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ফাস্টফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডসের সেই পরিচিত দৃশ্য কি তবে চিরতরে বদলে যাচ্ছে? কয়েক দশক ধরে চলে আসা সেলফ সার্ভিস সোডা ফাউন্টেন বা নিজে থেকে পানীয় ঢেলে নেওয়ার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এই পরিবর্তনের ফলে সাধারণ গ্রাহকদের অভ্যাসে কেমন প্রভাব পড়বে এবং কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সামিরা বাঁধন। ম্যাকডোনাল্ডস প্রেমীদের জন্য এক যুগের অবসান ঘটতে যাচ্ছে। ফাস্টফুড জায়ান্টটি তাদের রেস্টুরেন্টগুলো থেকে সেলফ সার্ভ সোডা ফাউন্টেন বা নিজে পানীয় ঢেলে নেওয়ার ব্যবস্থা চিরতরে বন্ধ করার ঘোষণা দিয়েছে। অর্থাৎ এখন থেকে আপনার পছন্দের কোল্ড ড্রিঙ্কস রিফিল করতে হলে লাইনে দাঁড়িয়ে কর্মীর সাহায্য নিতে হবে। ম্যাকডোনাল্ডস জানিয়েছে 2032 সালের মধ্যে পুরো আমেরিকা জুড়ে এই পরিবর্তন কার্যকর করা হবে। মূলত আধুনিকায়ন, রক্ষণাবেক্ষণ, খরচ কমানো এবং টেক আউট বা ডেলিভারি সার্ভিসের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
কোম্পানিটি এখন ডাইনিং ইন বা বসে খাওয়ার চেয়ে ড্রাইভ থ্রু এবং ডিজিটাল অর্ডারের দিকে বেশি নজর দিচ্ছে। তবে শুধু মেশিন ছড়ানোই নয়, পানীয়র তালিকায় বড় চমক নিয়ে আসছে তারা। সাধারণ সোডার পাশাপাশি এখন যুক্ত হচ্ছে ট্রেন্ডি ডার্টি সোডা এবং বিভিন্ন ধরনের রিফ্রেশার্স। আগামী মাস থেকে এই নতুন ঘরানার পানীয়গুলো দেশ জুড়ে পাওয়া যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন এর মাধ্যমে পানীয়র অপচয় রোধ এবং হাইজিন বা পরিচ্ছন্নতার ওপর আরও নিয়ন্ত্রণ পাবে ম্যাকডোনাল্ডস। তবে গত কয়েক দশক ধরে চলে আসা আনলিমিটেড রিফিলের সুবিধা হারানোয় অনেক গ্রাহকই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। একজন যাত্রীর একগুইমের কারণে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ে থেকে গেটে ফিরে আসতে বাধ্য হয়েছে। ফোনে কথা বলা বন্ধ না করায় এবং ক্রুদের সাথে অভদ্র আচরণ করায় ক্ষুব্ধ যাত্রীরা তাকে বিমান থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে ওই নারীকে গ্রেফতার করা হয়। বিস্তারিত প্রতিবেদনে। আকাশপথে ভ্রমণের সময় মোবাইল ফোন বন্ধ রাখা বা এয়ারপ্লেন মোড ব্যবহার করা একটি সাধারণ নিরাপত্তা নিয়ম, কিন্তু এই সাধারণ নিয়মটি মানতে অস্বীকৃতি জানিয়ে পুরো একটি ফ্লাইটের যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছেন এক মার্কিন নারী। মিয়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানে এই ঘটনা ঘটে। বিমানে ওঠার পর থেকেই 46 বছর বয়সী শ্যানন ম্যারি হ্যারিস ফোনে কথা বলছিলেন। বিমানটি যখন উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা তাকে বারবার অনুরোধ করেন ফোনটি রাখার জন্য, কিন্তু শ্যানন তাদের কথা তোয়াক্কা না করে ফোনে কথা চালিয়ে যান এবং ক্রুদের সঙ্গে অত্যন্ত আক্রমণাত্মক ও অভদ্র আচরণ শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পাইলট মাঝপথ থেকেই বিমানটিকে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। যখন ঘোষণা করা হয় যে বিমানটি গেটে ফিরে যাচ্ছে, তখন অন্য যাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা সমস্বরে গেট অফ দ্য প্লেন বা বিমান থেকে নেমে যাও বলে স্লোগান দিতে থাকেন। ভিডিও ফুটেজে দেখা যায় বিমানের ভেতরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ক্রুরা যাত্রীদের শান্ত থাকার চেষ্টা করছেন। বিমানটি গেটে ফিরে আসার পর নিরাপত্তা কর্মীরা শ্যানন এবং তার সঙ্গে থাকা আরেকজনকে আটক করেন। শ্যাননের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া এবং অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। পরে $500 মুচলেকায় তিনি জামিন পান। এই খামখেয়ালিপনার কারণে ডেল্টা ফ্লাইট 1323 প্রায় 1 ঘন্টা দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। আকাশপথে নিরাপত্তার নিয়ম ভঙ্গের এই ঘটনাটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সুদের হার নিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে $425 মিলিয়ন ক্ষতিপূরণ দিচ্ছে ক্যাপিটাল ওয়ান। 2019 সাল থেকে 25 সালের মধ্যে যাদের 360 সেভিংস অ্যাকাউন্ট ছিল তারা সরাসরি এই অর্থ পাওয়ার যোগ্য। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের এই রায় গ্রাহকদের স্বার্থ রক্ষায় এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে। আপনি কি ক্যাপিটাল ওয়ান ব্যাংকের গ্রাহক? তাহলে আপনার জন্য রয়েছে কোটি কোটি ডলারের এক সুখবর। প্রায় $425 মিলিয়ন একটি বিশাল সেটেলমেন্ট বা ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মার্কিন এই ব্যাংকিং জায়ান্ট। সেভিংস অ্যাকাউন্টের সুদের হার নিয়ে গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগে করা একটি মামলা থেকে এই বিশাল অঙ্কের অর্থ পেতে যাচ্ছেন লক্ষ লক্ষ গ্রাহক। মামলার মূল অভিযোগ ছিল ক্যাপিটাল ওয়ান তাদের 360 সেভিংস এবং 360 পারফরমেন্স সেভিংস নামে দুটি ভিন্ন অ্যাকাউন্ট পরিচালনা করলেও দুটির প্রকৃতি ছিল প্রায় এক। অভিযোগ ওঠে 2019 সালের পর থেকে ব্যাংকটি নতুন অ্যাকাউন্টে বেশি সুদ দিলেও পুরনো গ্রাহকদের আগের মতোই কম সুদ দিয়ে আসছিল। বাদীপক্ষের দাবি, ব্যাংকটি সুদের হারের এই পার্থক্য গ্রাহকদের কাছে গোপন করে প্রতারণা করেছে। এই সেটেলমেন্টের আওতায় কারা টাকা পাবেন তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী যারা 18 সেপ্টেম্বর 2019 থেকে 16 জুন 2025 মধ্যে ক্যাপিটাল ওয়ানের 360 সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তারাই এই পেমেন্ট পাওয়ার যোগ্য। ক্যাপিটাল ওয়ান যদিও কোনো ভুল করার কথা অস্বীকার করেছে, তবে আইনি লড়াই এড়াতে তারা এই বিপুল পরিমাণ অর্থ দিতে রাজি হয়েছে। গ্রাহকরা কত টাকা পাবেন তা নির্ভর করবে তাদের অ্যাকাউন্টে থাকা অর্থের পরিমাণ এবং প্রাপ্য সুদের হিসেবের উপর। গত এপ্রিল মাসে আদালত এই চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। তাই আপনি যদি এই সময়ের মধ্যে ক্যাপিটাল ওয়ানের গ্রাহক হয়ে থাকেন তবে আপনার ইমেইল বা মেইল বক্স চেক করতে ভুলবেন না। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে।
পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।